নেক্সাস লেডিস ক্লাবের শনিবারের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জোহরা মারিয়াম লিসা। লেডিস ক্লাব মানেই নারীদের এক মজার আড্ডা, যে আড্ডার মাধ্যমে আমরা নারীরা আমাদের মনের অনেক কথা প্রকাশ করি। আজও তার ব্যতিক্রম হবে না। আর আজকে আমরা আড্ডা দেব সময় অসময় এই বিষয়ে, মানে সময়ে অসময়ে আমরা কি করতে ভালোবাসি, কি করি বা কিভাবে আমাদের দিনগুলো কাটে, সেই বিষয়েই আজকে আমাদের আড্ডা হবে। আর যারা দেশে বিদেশে যেখানেই আছেন না কেন, শুধুমাত্র নারীরা যদি আমাদের এই আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। আর বরাবরের মতোই 3 জন অতিথি আছেন আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। চলুন পরিচিত হই তাদের সাথে। আমার সাথে প্রথমেই আছেন সলো ট্রাভেলার বা পর্যটক যদি বলি আমি, এলিজা বিনতে এলাহি আপু। তারপরে একটা ভাইটাল রোল প্লে করেন আপু, যদিও বলেন যে না আমি সেরকম কিছুই করি না, বাট তারপরে আমি বলবো একটা ভাইটাল রোল আপনি প্লে করেন। আপনি একজন হোম মেকার, রুমা আক্তার আপু। আর তারপরে আছে আমার শনিবারের বন্ধু রাহিমা সুলতানা, রীতা আপা, আমাদের লাইফস্টাইল এক্সপার্ট। আপনাদের 3 জনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আজকের আড্ডায়। আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের আড্ডাটার বিষয়টা বলবো একটু সহজ, আবার একটু কঠিন, একটু আনন্দের, একটু মন খারাপের। কারণ সময় অসময়, সময়ের সাথে অসময়টাও যুক্ত, এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আড্ডা দিতে পারবো। তো প্রথমেই আমি একটু ছোট্ট করে জানতে চাই আর কি, আপু আপনার কাছে, এলিজা আপু আপনার কাছে, আপনি একজন সলো ট্রাভেলার। তো ট্রাভেলার হবেন বা পর্যটক হবেন, একা একা ঘুরে বেড়াবেন, এই চিন্তাটা মাথায় কিভাবে আসলো, কেন আসলো? আসল কথা যে চিন্তাটা, মানে আমার লাইফটা যদি বলা হয়, আমি মানে অ্যাট প্রেজেন্ট ফুল টাইম ট্রাভেলার, পার্ট টাইম টিচার। ওকে, হ্যাঁ, আর হচ্ছে পেছনে আর কি 15 বছর আগে হয়তো আমি ছিলাম উল্টোটা, পার্ট টাইম ট্রাভেলার, ফুল টাইম হচ্ছে টিচার। তো এইভাবেই আমার মানে ইয়েটা চলেছে। তো এখন আমি আসলে নিজেকে পরিচয় দিই ট্রাভেলার হিসেবে, যদি এটাতে একটু সমস্যা হয় যে সবাই একটুক্ষণ তাকিয়ে থাকে যে তারপরে কি করে, এরকম ঝড় হামেশাই হয়, মানে আমার সাথে এটা হয়। আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন, আপনার যে প্রশ্ন যেটা ছিল যে মানে ট্রাভেলার হব এটা কি করে হলো, আসল কথা আমি নিজেকে একজন ইতিহাস অনুরাগী মনে করি। সেই অনুরাগের জায়গা থেকেই আমার কাছে ছোটবেলা থেকেই আমি আসলে বাসায় দেখতাম, আমাদের বাসায় অনেক বই থাকতো। তো সেই বইগুলোতে মিশর নীল নদের দান, পৃথিবীর ছাদ পামির, ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায়, এই জিনিসগুলো মুস্তাফা আলীর নাম মনে পড়ে গেল আমার। তো এই জিনিসগুলো হচ্ছে আমি পড়তাম। তো আমার কাছে মনে হতো যে আচ্ছা, মানে এগুলো কখনো দেখবো সেই প্ল্যান তো অবশ্যই তখন ছিল না, কারণ তখন আমি 4-5 মানে পড়ি, ক্লাস 5ম শ্রেণী 4র্থ, এরকম তো ছিল না। যেটা আমার মধ্যে ক্রিয়া করলো যখন হচ্ছে আমি অনার্স পড়তে গেছি, আমি ইংরেজি সাহিত্যে অনার্স পড়েছি, সেই সময় আসলে রোমান সভ্যতা, গ্রিক মাইথোলজিক্যাল স্টোরিগুলো, লিটারেচারের ওই জিনিসগুলো, ইভেন ইংলিশ লিটারেচারে তখনকার আর্থসামাজিক প্রেক্ষাপট কেমন ছিল, রোম, ইটালি, এই জায়গাগুলো আমার মধ্যে খুব ক্রিয়া করতে। এখন কেন ইতিহাস প্রিয়তা আমার মধ্যে ক্রিয়া করতে এটা জানি না, হয়তো ছোটবেলার পারিবারিক পরিমণ্ডলেও সেটা হতে পারে। তো সেই জায়গা থেকে আমার মধ্যে ইতিহাস প্রিয়তা, ভ্রমণ, এই জায়গাটা হলো আমার। যেহেতু ইতিহাস প্রিয়তা আছে, ভ্রমণের ক্ষেত্রেও আমি বেছে নিয়েছি আসলে ঐতিহাসিক স্থানগুলো দেখা। মূলত আমার পর্যটনের কাজটা আর কি, আমি মানে আমার মূল কাজটা বাংলাদেশকে ঘিরে। হ্যাঁ, বিশ্ব পর্যটন আমি অবশ্যই করি, মানে পর্যটক হিসেবেই এই আইডিয়াটা আমার এসেছিল যে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো আমি দেখব। এই আইডিয়াটা এসেছিল বিশ্ব ভ্রমণে করার মধ্য থেকে আর কি। ওই আইডিয়াটা আমি পেয়েছিলাম, ওরা কিভাবে কাজ করছে, ওদের এত বছরের ইতিহাস ওরা কিভাবে সংরক্ষণ করছে, এবং সেটার মাধ্যমে অর্থনৈতিক আর কি উন্নতি করছে। এই জিনিসটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে, যে যে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে না, সে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির কি বলবো অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটগুলো কিন্তু সে এসে সে তার নিজের দেশে কিন্তু প্রয়োগ করতে সাহায্য করছে, যেটা ভালোকে ভালো বলছে বা খারাপকে খারাপ ভাবে। যদি সেটা আসলে মানে আমার যে জায়গাটা ছিল, তখনই আসলে ওই যে ভ্রমণ করব। আর একটা সময় গিয়ে আসলে আমার বয়স যখন 40 হয়েছে, তখন আমার মনে হয়েছে যে আমি আসলে নিজের মতো কাজ করব, নিজের মতো ঘুরবো, নিজেরটা দেখব, যেটা মনে হবে ওটা নিয়ে হচ্ছে একটা তথ্যচিত্র তৈরি করব। তো আমি নিজেকে ফ্রি করে ফেলেছি। তো তখন যখন আমি নিজেকে ফ্রি করে ফেলেছি, আমার তখন মনে হয়েছে আরো 10 বছর আগে কেন এই কাজটা আমি করিনি। আসলে এভাবেই আসলে ভ্রমণ, ইতিহাস সমস্ত কিছুই আমার সাথে, এখন আমার জীবনের সাথে, আমার রক্তের সাথে ভ্রমণ মিশে গেছে আর কি।
চমৎকার বললেন। তো অনেক তো ঘোরাফেরা করলাম, এবার একটু আমরা বাসায় ফিরে আসি। আপু, আপনি বলছিলেন যে আপনি একজন গৃহিণী, এটাকে আপনি বলছেন যে আমি কিছুই করি না, কিন্তু আমার কাছে মনে হয় গৃহিণীরা সবচেয়ে বেশি কাজ করে। হোম মেকার, দে আর নট গৃহিণী। সেটাই, হোম মেকার। আপনি একটা মানে পরিবার তৈরি করছেন, আপনি একটা ঘরকে তৈরি করছেন, ঘরকে জীবন দিচ্ছেন, একটা খালি বাসাকে আপনি অনেক একদমই সহজ বিষয় না। তো আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার দিনটা কিভাবে শুরু হয় বা কি করা হয় সারাদিন বাসায়, তাহলে কি বলবেন? সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুল আছে সেই জন্য রেডি, রাত থেকেই রেডি থাকি যে কাকে কি, 2 ছেলে আমার, কাকে কি টিফিন দিব সেটা একটা চিন্তা থাকে। তারপরে ওই স্বাভাবিক মানে ওই অন্য নারীদের মতো আমারও যেরকম মানে যাদের যেরকম সংসার আমার এরকমই সংসার, যেরকম মানে কোন ছেলে কি টিফিন নেবে সেটা, আমার হাজব্যান্ড কি নাস্তা করবে, আবার গেস্ট টেস্ট থাকে অনেক সময় ওরা কি করবে, ওইগুলাই আর কি আমার কাজ। তারপর আমার যখন ধরেন খুব ভালো লাগে তখন আমি একটু ঘুরতে বেরোই। হ্যাঁ, একটু ঘুরতে বেরোই, মন চাই ঘুরতে, তখন একটু বের হই। তা আবার অন্য পাশে মানে অন্যদিকেও চিন্তা করে ফ্যামিলির যে মুরব্বীরা থাকে ওরা যে কিছু বলে, আমি তো বউ, ওগুলোও চিন্তা করি। এগুলোকে যে মানে যেটা করলে যে আমার কোনো কথা হবে না আমি সেই কাজটাই করার চেষ্টা করি আর কি। যেমন একটু সবাইকে একটু ম্যানেজ করে নিয়ে তারপর নিজেকে গুছিয়ে নাও। হ্যাঁ, গুছিয়ে আমি একটু বের হই, তাও আমি একটু বের হই। আচ্ছা, একটু বের হয়ে তারপর আবার এই সন্ধ্যার টাইম শুরু করে ওই নাস্তা পানি ওইগুলা। দৈনন্দিন জীবন আসলে এইভাবেই আপনার কাটে ছেলে মেয়েদেরকে নিয়ে। তো আচ্ছা, এই তো গেল আপনি বলছিলেন যে আপনার হচ্ছে ভয় লাগে যে যদি কিছু বলে, তো এটা কি কখনো মন খারাপের কারণ হয়? তখন কি মনে হয় যে আমার আসলে না, আমার সময়টা আসলে ভালো যাচ্ছে না, এরকম কি কখনো মনে হয়? আসলে এরকম আমার হয় না, কিন্তু আমার মনে হয়, কিন্তু আমি এরকমটা হতে দেই না যে আমার কেউ কোনো কিছু, আমি যেই কাজটা করি আমি একদম পারফেক্টলি করতে চেষ্টা করি যাতে আমাকে কেউ কিছু মানে না করতে পারে, পারফেক্ট থাকে, একদম মন দিয়ে করে, হ্যাঁ সুন্দর করে আমি আমার মানে বাসাটাকে মনে করি আমার বেহেশখান, আমি সুন্দর করে গুছায় রেখে সারাদিন ওইটার পিছিয়ে আমার বাচ্চাদের পিছিয়ে আমার হাজবেন্ড। আবার এরকম করতে করতে নিজের কোনো সময় মনে হয় আমি পাচ্ছি না, ওরকম একটা তখন একটু মন খারাপ হয়। তখন আবার দেখা গেছে কি ওই সারাদিনের মতো আবার ওই হয়ে যায় আর কি, জীবনভাবেই চলে যাচ্ছে। এবার একটু রীতা আপার কাছে যাই। আমি আপনার কাছে যদি বলি যে আমাদের আজকের টপিকটা সময় এবং অসময়, জীবন চলতে গেলে সময়ের সাথে সাথে অসময়টাও চলে আসে, তাই না? আসলে একটা জিনিস, ভালোর সাথে মন্দ, এপিঠ এবং ওপিঠ থাকবে, তা না হলে আমি যে ভালো আছে যদি মন্দ না থাকতো আমি তো সেটা রিয়েলাইজই করতে পারতাম না, সবসময় ভালো থাকতাম। এজন্য অসময় এবং সময়, যে আমার সময়টা এখন আমার, এরকম বলি না অনেক সময় তোমার তো এখন সময়, আবার এই যে অসময়, আরে না দূর দিন ভালো যাচ্ছে না, সময়টা ভালো কাটছে না, নানান রকম সমস্যা। আসলে নদীর যেমন জোয়ার ভাটা আছে, প্রকৃতির মাঝে যেমন আমরা নেচার থেকে, আমার সবচেয়ে বড় টিচার হলো নেচার। আমি প্রকৃতির মাঝে বড় হয়েছি, চিটাগংয়ে আমার জন্ম, চিটাগং ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। তো আমার পাহাড়, সমুদ্র, আকাশ, শুধু তা না, এই যে জীবনের জোয়ার ভাটা, নদীর জোয়ার ভাটা, মানুষের জীবনের যে সন্ধে গড়িয়ে রাত হলো, আবার সকাল হলো, আবার রাতের যে কয়েকটা প্রহর আছে, এটা কিন্তু অনেকে আমরা জানি না। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয়, চতুর্থ প্রহর আছে। এটা কয়জন আমরা বলতে পারি? আমরা রাতের বেলা এখন বেশিরভাগ হলো ফেসবুক, তারপরে ডিভাইসের সাথে কাটাই, কিন্তু প্রত্যেকটা প্রহরের কিন্তু একটা সৌন্দর্য আছে। প্রত্যেকটা প্রহরের শুধু তা না, প্রত্যেকটা প্রহরের চাঁদের সাথে পৃথিবীর যে মধ্যাকর্ষণ সাথে মানুষের হিউম্যান বডিতে শরীর এবং মনেরও পরিবর্তন আসে। একদম তখনই বোধহয় যে এই কারণে মানুষ বলে যে রাতের বেলা আমাদের আবেগগুলো বেশি কাজ করে, বিকজ ওই যে বললাম যে এই যে পৃথিবীর যে সময়গুলো আমরা কেউ না এটা ভাবি না, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, হ্যাঁ, এই যে 5 এলিমেন্টস, এইটা দিয়েই কিন্তু মানুষের শরীর, হিউম্যান বডি। তো এই জন্য এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের
জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এগুলোর একটু বৃষ্টি হলে একরকম চেঞ্জ আসে, সন্ধেবেলা একরকম লাগে, রাতের বেলা একরকম লাগে, আবার ভোরবেলা একদম যারা সকালবেলা সূর্য উদয় দেখে তাদের আরেক রকম লাগে, দুপুরবেলাটা একরকম লাগে। তো এই যে সময়ের সাথে আমাদের জীবন ঘড়ির যেমন চলছে আমরাও কিন্তু চলছি, কিন্তু আমরা অনেকে বুঝি না, ঠিক জোয়ার ভাটার মতো। সত্যি, কারণ হচ্ছে আমার জীবনে আপা যেটা প্রথমেই বললেন যে যদি খারাপ সময় না থাকে আমরা কিন্তু বুঝবো না যে ভালো সময়টা আমাদের কোন সময়টা আসলে ভালো ছিল। এটা কিন্তু তো আপু আবার আপনার কাছেই আসি আমি, এমন কি হয়েছে যে কোনো খারাপ সময় থেকে উত্তরণের জন্যই আপনার এই ট্রাভেলার হওয়া, এরকম কি কিছু? এরকম আমার মানে জীবনে হয়নি, মানে আই এম এ ট্রাভেলার বাই চয়েস। আচ্ছা, হ্যাঁ আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ হ্যাঁ, যে আসলে আমি মানে নিজে এই জীবনটা বেছে নিয়েছি, আমার এই ট্রাভেলের জীবন, লেখালেখির জীবন এবং ডকুমেন্টারি তৈরির জীবন, এটা আমি নিজেই বেছে নিয়েছি। আসলে এরকম হয়নি। হ্যাঁ, অবরুদ্ধ জায়গাটা যেহেতু আমি ট্রাভেলার, রিসেন্টলি আমাদের খুব রিসেন্টলি যেমন করোনার সময় ছিল, তখন একটা অবরুদ্ধ সময় ছিল, একদমই ট্রাভেল করতে পারিনি, কোথাও যেতে পারিনি। যদিও মানে আমি খুব নিয়ম কম মেনেছি, এখন বলছি এটা তখন কাজটা একদম ঠিক হয়নি যদিও। হ্যাঁ ঠিক হয়নি, কারণ হচ্ছে কি আমি কেন বলছি, ওই সময় হয়তো আমি 15-20 দিনের মতোই আসলে বাড়িতে ছিলাম। মানে আমি এই সময় ট্রাভেল করেছি যখন হচ্ছে বাসে এক সিটে একজন বসছে, মানে হ্যান্ড গ্লাভস তো আছেই, মাস্ক আছে এবং হেড কাভার করেও আমি হচ্ছে ঢাকা থেকে বগুড়া গিয়েছি। মানে ব্যাপারটা হচ্ছে যে যেই সৌন্দর্য ওই সময়টাতে আপনি আসলে দেখতে পাবেন সেটা অন্য সময় আপনার পক্ষে দেখা সম্ভব হতো না। তখন আর কি এই সিচুয়েশন, যে আসল কথা আমি দেখেছি বাসে, ওই গ্রিন লাইন বাসে আমি দেখেছিলাম যে ওখানে আসলে আমি আর 7-8 জন ছিল পুরো বাসটাতে, 42 সিটের মনে হয় বাসটা ছিল। তো ওই রকম, তো ওই সময় আমি আসলে ট্রাভেল করেছি। তো তখন দেখা গেছে যে ট্রাভেল মানে লিখছি বেশি, এখন ফেসবুক তখন খোলা ছিল, তখন ফেসবুকে লিখেছি, প্ল্যান করেছি নেক্সট ট্রাভেলের। কিন্তু তখন আবার আরেকটা ঝামেলা হয়ে গিয়েছিল যে ট্রাভেল করার পরে যে এই করোনা কালটা চলে যাওয়ার পরে, যেটা হচ্ছে এয়ার ফেয়ার অনেক বেড়ে গিয়েছিল মানে। আর আমি হচ্ছে খুব ইকোনমিক্যালি ট্রাভেল করি, খুব বাজেট ট্রাভেল করি, যেমন হচ্ছে আমি মানে কখন এয়ার ফেয়ার কমলো, কোনো সময় অফার দিল, প্ল্যান ওয়েতে। আর তার দেখে যে বাজেট প্লেনে করতে হলে যাতে লাগেজটা দিতে না হয়, আমাকে এক্সট্রা পে করতে না হয়, আমি সবসময় ছোট লাগেজ ব্যবহার করি এরকম। তারপরে হচ্ছে আমি ডর্মে থাকার চেষ্টা করি, হোস্টেলগুলোতে, হ্যাঁ রাস্তার পাশে আমি খাই। তো এরকম ইউরোপে ঘোরার সময় দেখে যে আমার কাছে কোনো খালি বোতল থাকলে বোতলটা নিয়ে বের হই যাতে আমাকে পানি কিনতে না হয়। তো যেখানে হেঁটে হেঁটে ট্রাভেল করা যায়, ইউরোপের শহরগুলো আসলে হেঁটে হেঁটে ট্রাভেল করার মতো, ওখানে আসলে ইঞ্চিতে ইঞ্চিতেও ইতিহাস রয়েছে প্রতিটা শহরেরই। তো তখন দেখা গেছে যে আমি হচ্ছে রাস্তার পাশে বসে কিছু একটা খেয়ে নিলাম, আর ওদের তো সুপেয় পানি আসলে থাকেই ইউরোপের দেশগুলোতে। তো তখন হচ্ছে পানি ভরে, তো আমি একদমই বাজেট ট্রাভেলার। সবাই আমাকে জিজ্ঞেস করে সবসময় যে আমি কি করে ট্রাভেল করি, এটা আমিও জিজ্ঞেস করব। তো খুব প্ল্যান করে। আর আরেকটা বিষয়, আমি শপিং করি না একদমই। এটা অর্ধেক বাজেট আসলে সেভ হয়ে যায়। আপনি যদি আসলে থাকা খাওয়া এবং এই শপিংটা কাটেল করতে পারেন, আসলে ট্রাভেল ম্যানেজ করা খুব কঠিন কিছু না। এয়ার ফেয়ারটাতেই যতটা ঝামেলা হয়ে যায় আসলে আমাদের জন্য যেটা এখন প্রবলেম, বাংলাদেশি পাসপোর্টে যেটা এয়ার ফেয়ারটা অনেক হয়ে যায়। আর কিছু সময় আছে ভিসার প্রবলেম। ভিসা আসলে না মানে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশনগুলোতে বা কমন যে দেশগুলো আছে আমরা ঘুরি সবসময়, যে প্যাকেজগুলো ট্যুর কোম্পানিগুলো মানে দিচ্ছে, সেখানে হচ্ছে এই প্রবলেমটা ওই জায়গাটাতে বোঝা যায় না। যখন আপনি একটু ডিফারেন্ট অফবিট প্লেসগুলোতে যেতে চাইবেন, মধ্য এশিয়া, আফ্রিকান কিছু দেশ রয়েছে যেগুলো আমার পছন্দের, হ্যাঁ আমার পছন্দের তালিকায় যেগুলো আছে থাকে আর কি, তো সেই জায়গাগুলোতে আসলে আপনার মানে ভিসার আসলেও প্রবলেম হয়। এই বিষয়গুলো ডিটেইলসে জানবো আমরা, তবে তার আগে একটা ব্রেক নেব। দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। যারা যারা আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হতে পারবেন। আমি জানি যে এখন জুমে জয়েন করাটা একটু টাফ, তাই আপনি চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে
666791234। আমি আরেকবার বলছি, আমাদেরকে ফোন করার জন্য আপনি ডায়াল করতে পারেন 09666791234। তো আড্ডা দিচ্ছিলাম, আমরা অনেক বিষয় জানলাম, আপনার ট্রাভেল সম্পর্কে আমরা কথা বলছিলাম। তো আমি এই ফাঁকে একটু রুমা আপুর কাছে আবার একটু আসি। আপু বলছিলেন যে আপনি অনেক কাজ করেন, মানে দৈনন্দিন জীবনের কাজগুলো খুবই একই টাইপের হয় এবং মাঝে মাঝে আপনার কাছে মনে হয় যে একটু মনে হয় নিজের জন্য সময় নেই এবং ওই সময়টাতে মন খারাপ হয়। তো ওটাকে আমরা ধরে নিতে পারি আপনার অসময়। সেটাই আমার অসময়। হ্যাঁ, তো এই অসময়টাকে আবার সুসময় কিভাবে করেন আপনি? সময় করি তো আমি যখন অসময় থাকি তখন মনটাও খারাপ থাকলে আমার একটা গাছ টাছ আছে, ওগুলাতে আমি একটু সময় দিই। বাহ, একদম প্রকৃতির মধ্যে হ্যাঁ, একটু পানি দেই, ওদের সাথে একটু মানে মেলামেশা করি, একটু ওদিক সাথে চলে গেলে ওদিক একটু আনি, একটু বাদি, একটু পানি দেই, আবার একটু মনটা ভালো হয়। পাতাগুলো ফেলে দেওয়া, নতুন পাতাগুলো দেখা, ওইগুলো যে এভাবে আছে গাছটা ঠিক আছে ওইভাবে আনি। যারা গাছ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি ভাই, আমি একমত। তবে মানে কিছু মানুষ আছে, তার মধ্যে আমিও পড়ি, গাছের সাথে কথা বলার অভ্যাস আছে আমারও। সেটাই হ্যাঁ, মানে ভালো লাগে। তুমি আমার বাড়িতে গেলেই বুঝতে পারবে, বাগান থেকে মানে এই বারান্দাতেই আমার সব। আর আমি তুমি জানো যে আমি খুব বাগান পছন্দ করি। ভালুকাতে আমার একটা বড় মানে ফার্ম হাউস আছে, মানে বাগান বাড়ি আছে, প্রচুর এমন হেন গাছ নাই যে ফল ফুলের আমি ওখানে লাগাইনি। রক্তচন্দনও আছে। বাহ বাহ। এই যে আনকমন ফুলগুলো, যে রক্তচন্দন শুনলাম অনেকদিন পরে, কিন্তু নামটা শুনলাম। এই দোলন চাপা, রক্তচন্দন, মানে বাংলাদেশের যে করবি, মানে বাংলাদেশের আমাদের যে ফুলগুলো যেগুলো ঐতিহ্যবাহী দেশীয় ফুল, শিউলি ফুল, দেশীয় ফুল সব আছে, বকুল ফুল সব একদম মানে পড়ে থাকে। শিউলি তো শীতের মধ্যে এত ভাল লাগে। আর ওটা না আমরা একদম আমাদের মানে ঘরের পাশেই লাগিয়েছি, যে ঘুম থেকে উঠে পা দিলেই আমি দেখা যাবে শিউলি পড়ে আছে। তো আমি অসম্ভব রকম ভাবে প্রকৃতি প্রেমিক। এখানে আমার মতে তিনজনই প্রকৃতি প্রেমিক। তো রুমা আপু, আবার আপনার কাছেই আসি আমি। আপনি বলছেন যে গাছেদের সাথে কথা বলেন, তো এর বাইরে কিছু করা হয়? মানে অনেক সময় হয় না যে ছেলে মেয়েরা, অন্য টপিক একটু বলি আমি, এটাও অসময়ের কাছে আমার কাছে মনে হয় যে আমরা যারা বড় হয়ে গেছি, আমাদের কাছে মনে হয় যে মা হয়তো কিছু বোঝে না, মা এটা বোঝে না, মা ওইটা বোঝে না। তো তখন কি মন খারাপ হয়? তখন মন খারাপ হয়, তখন হাসি, মনে মনে হাসি যে কিছু বুঝি না। ঠিক আছে, বুঝি না, কিছু বুঝি না। আমার ছেলে বুঝিও না, বুঝার বান করে বুঝি না, ঠিক আছে, আচ্ছা সময় মতো আমি ধরবো, ওরকম আর কি। তো আমার ছেলে গিটার বাজায়, গান গায়, তো অনেক সময় দেখা যায় আমি একটু গান গাইতে পছন্দ করি, মানে গাইতে ভালো লাগতো আমার। আমি যখন স্কুল লাইফে আমি একটু গানও গাইতাম। তারপরে এখন আমার হাজবেন্ড আবার ডিরেক্টর। আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে আমার ছেলে একটু গান গাইতে পছন্দ করে, তো সে যখন গান গায় তখন আমিও মানে ওই যে গানটা গাইতেছে সেটা আমিও জানি, আমি একটু ধরলাম, তখন ছেলে অফ হয়ে যাবে, আম্মু এটা করা যাবে না। আচ্ছা, তো আজকে যদি ছেলে দেখে থাকে, আশা করি সে বুঝবে যে আম্মু যখন গাইতে চায় তখন আম্মুকেও আসলে গাইতে দেওয়া উচিত। আম্মু আসলে একটু হলেও মন খারাপ হয়, আমরা অনেক সময় না বুঝে এটা করে ফেলি, এটা একদমই ঠিক না। একটা পর্যায়ে যে আমরা আসলে বুঝতে পারি যে এই আচরণটা আমাদের আসলে করা ঠিক হয় না। আমার ছেলেও আমাকে বলে যে মা অনেক কিছু বোঝে না, মানে ডিভাইসের অনেক কিছু আমি বুঝতে পারি না, অনেক ফাংশন, অনেক ফিচার বুঝি না, তখন বলে মা তো বোঝে না কোনটা ভালো, কোনটা দিয়ে কি কাজ হয়, এরকম আমার ছেলেও আমাকে বলে। তো আমি আমার নিজের পেছনের কথা চিন্তা করি, আম্মুকেও আমি বলেছি। স্বাভাবিক, সব তো মানে হয়, হিস্ট্রি রিপিটস তো হয়, খুবই স্বাভাবিক। তা আমার আবার একটা সুবিধা আছে, আমার ছেলে মেয়ের কাছ থেকে কোনো হেল্প প্রয়োজন হয় না, লাগেও না। অলরাউন্ডার কেন লাগবে? আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, কেন লাগে না আমি বলি। আমার অফিসে সব রকম আছে, আইটি আছে, সব লেভেলের লোক আছে। তো আমি যেটা বুঝি না ওদেরকে ডাকি, বলি যে এটা আমাকে বুঝায় দাও, এটা এই অ্যাপস নামায় দাও, এটা করে দাও। ওরা সুন্দর করে আমাকে বুঝায়, নামায় টামায়, শুধু তা না, আমার ভিডিও করা, এই করা সব ওরা করে আমার প্রতি। এই যেমন আসার আগেও
আমি একটা ভিডিও করে আসছি আমার পেজের জন্য, কারণ আমার পেজের জন্য আমি প্রতি উইকে একটা ভিডিও দেই আর কি আমার হারমোনি স্পার পেজে। সেটা মানুষকে ভালো রাখা, নিজেকে টেক কেয়ার করা, মনের যত্ন, শরীরের যত্ন এরকম থাকে। তো ওগুলা ওরা করে। তো আমার ওই জন্যই বাচ্চাদের কাছে এগুলো শুনতে নালে শুনতে হতো। আচ্ছা, এবার একটু আমরা আবার দেশ বিদেশ ঘুরি। তো এলিজা আপু, এমন কি হয়েছে যে কোনো একটা দেশে গিয়েছেন বা কোনো একটা জায়গায় আপনি গিয়েছেন, বা বাংলাদেশে তো আপনি অনেক ট্যুর করেছেন এবং আপনি তো বললেন যে আপনার প্রধান যদি বলি ফোকাসটা থাকে হচ্ছে বাংলাদেশ। আমি 64 ডিস্ট্রিক্টে ঘুরেছি। আচ্ছা আচ্ছা, মানে একবার তো করেছি, মানে জিনিসটা ছিল কাজটা, আপনি প্রশ্নটা করে নেন, প্রশ্নটা করেননি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আপনি করোনার সময়ও হচ্ছে আপনি ঘুরেছেন, কিন্তু দেশের বাইরে যখন আপনি গিয়েছেন সেখানে আপনি একজন কি বলবো একদম ফুল টাইম ট্রাভেলার এবং একজন ফরেনার। তো তখন যদি সেই দেশের মানে এরকম হয়েছে কিনা যে একটা পরিস্থিতি খুব বেসামাল অবস্থায় আছে বা এরকম কোনো পরিস্থিতিতে পড়েছেন কিনা, পড়লে সেখান থেকে আপনি কিভাবে আবার নিজেকে উত্তরণ করেছিলেন? আচ্ছা, যেটা হচ্ছে বাইরে গিয়ে এরকম কোনো পরিস্থিতিতে আমি পড়িনি, কারণ হচ্ছে ওই জায়গাটা আসলে মেইনটেইন করেই যাই। আমাকে যে মানে আমার যে ইন্টারভিউগুলো হয় বা যে সময় আমি কথা বলি, সবাই একটু জিজ্ঞেস করে যে ট্রাভেলে আমি আসলে কোনো ব্যতিক্রম কোনো পরিস্থিতিতে পড়েছিলাম নাকি, কোনো অসুবিধা হয়েছিল নাকি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি ট্রাভেল করছি 24 বছর আজকে, তো আমি এই ক্ষেত্রে যেটা বলবো যে ট্রাভেলের আগে আমি প্রচুর রিসার্চ করি ওই জায়গাটা সম্পর্কে, এবং আমি চেষ্টা করি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই সময়টাকে কাজে লাগানো, কারণ ওইটুকুই আমার কাজ। সকালবেলা দেখা, ভিডিও করা, ছবি তোলা, যেই কাজটা। সন্ধ্যের পরে আসলে আমি যেখানেই থাকি আমি ওই অ্যাকোমোডেশন থেকে বের হই না, এটা নিজের সেফটির কারণে, সেটা বাংলাদেশ হোক আর বিদেশ হোক, এই জায়গাটা আমি মেনটেন করি। তো এই রকম জাতীয় উল্লেখ করবার মতো কোনো কিছু আমার সাথে হয়নি, ইভেন কি বাংলাদেশেও, আশা করি সামনেও না হোক। হ্যাঁ, ওই জায়গাটা মেনটেন করলে আসলে হয় না। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশের যে কাজগুলো, মানে বাংলাদেশে হচ্ছে কি একদম গ্রামের জায়গাগুলোতে, বরিশাল বিভাগগুলোতে, ওই জায়গাগুলোতে যেও আমি কাজ করেছি, কারণ ওখানেও প্রচুর ঐতিহাসিক নিদর্শন আছে। যে জিনিসটা হচ্ছে আমার নিজস্ব একটা আর্কাইভ তৈরি করেছি বাংলাদেশের হিস্ট্রিক্যাল প্লেস কি কি আছে। আর এটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, আমার নিজস্ব একটা প্রজেক্ট আছে যেটা আমার ব্যক্তিগত অর্থায়নে করা, কোয়েস্ট আর হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ। সেই এটার আন্ডারেই আসলে এই কাজগুলো, বাংলাদেশের কাজগুলো আমি করছি। ওখানে হচ্ছে বাংলাদেশে কোন কোন জায়গা, এটা কি ওয়েবসাইট আকারে? না, ওয়েবসাইট না, এটা আসলে আমার প্রজেক্ট। ওই রকম ওয়েবসাইট আকারে আমি আসলে ফর্মালি যেতে পারিনি এখনো, যেহেতু আমি নিজস্ব অর্থায়নে করছি। জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের কি কি আর্কিওলজিক্যাল এবং হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে, এটার একটা ডেটা তৈরি করা। তো এটা আমার নিজস্ব ডেটা। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর রয়েছে, তাদের নিজস্ব একটা ডেটাও রয়েছে। সেটা অনুযায়ী বাংলাদেশে এরকম প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে 523টার মতো তাদের হিসাবে। আমার মনে হয় গত বছরের হিসাবটা থেকে আমি বলছি, যদি ভুল না বলে থাকি, এরকমই হবে সংখ্যাটা। আমার হিসাব মতো আসলে এটা 1000-এর বেশি, আমার মতো হচ্ছে এটা 1051টার মতো আর কি। আমি যেটা, কারণ হচ্ছে কি ওনাদের হচ্ছে প্রত্নতাত্ত্বিক হিসাবে অনেক কিছু নাও থাকতে পারে, যেমন জমিদার বাড়িগুলো, ওটাকে ওনারা ধরছেন না, কারণ বিভিন্ন জায়গার ওটা হচ্ছে কারো কারো দখলে আছে, বা কেউ উত্তরাধিকার থাকতে পারে, সেটাকে হয়তো ওনারা ধরেন না, হয়তো এই কারণেই নেই। তো আসলে কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, আসলে আমাদের দেশেও কিন্তু উল্লেখ করবার মতো অনেক ঐতিহাসিক জায়গাগুলো আছে। যেমন মোগল স্থাপনা আছে আসলে 7টা হাম্মামখানা। আমরা তুরস্ক, মরক্কো এই জায়গাগুলোতে হাম্মামখানার কথা শুনি, ওখানে মানে অনেক সুন্দর করে রাখা। আমাদেরও কিন্তু 7টা মোগল হাম্মামখানা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টিকে আছে। মোগল মসজিদ, সুলতানি আমলের কিছু মসজিদ, সুলতানি আমলের কিছু নিদর্শন, এগুলো কিন্তু রয়েছে। তারপরে হচ্ছে নীলকুঠিগুলো রয়েছে, নীলকুঠিগুলো কেমন ছিল, এবং চুল্লি সহ, চিমনি সহ, মানে বড় সেই সময় কিভাবে হতো, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে আছে। তারপরে জলদুর্গ কিন্তু আমাদের দেশে ঢাকার খুব কাছেই। মানে জিনিসটা কি, ঢাকাকে সুরক্ষিত করার জন্য যে 6টা জলদুর্গ তৈরি করা হয়েছিল। 6টার মধ্যে 2টো হচ্ছে বুড়িগঙ্গায় বিলীন হয়েছে, আর 4টা কিন্তু এখনো রয়ে গেছে, সেটা লালবাগ কেল্লা সহ। একটা হচ্ছে ইদ্রাকপুর, যেটা হচ্ছে এখন মুন্সিগঞ্জ জেলায় পড়ছে, প্রাচীন বিক্রমপুর জেলা।
তারপরে হচ্ছে নারায়ণগঞ্জে সোনাকান্দা দুর্গ, হাজীগঞ্জ দুর্গ, আর ঢাকায় হচ্ছে লালবাগ কেল্লা। তো এইটা আমার কাছে মনে হয় কি যে আসলে মানে ঢাকা তাহলে কত সমৃদ্ধ ছিল সেই সময়। এই জন্য বলছি যে ইউরোপের যেমন 1000 বছরের ইতিহাস আছে, আফ্রিকার যেমন 1000 বছরের ইতিহাস আছে, চীনের প্রচুর ডাইনেস্টিগুলো, এশিয়ার অনেক দেশগুলো অনেক পুরনো ডাইনেস্টি আছে, 5 বছর মধ্য এশিয়া অনেক সমৃদ্ধ, কিন্তু আমাদের সমৃদ্ধিও কিন্তু কম না। আমাদের এই বিষয়গুলো আমাদের হচ্ছে সংরক্ষণের অভাবও রয়েছে, আর কিছুটা রয়েছে যে এটাকে আমরা কিভাবে পোর্ট্রে করে আরেকজনের সামনে তুলে ধরছি। ওই জন্য আমি বলেছি যে এটাকে সামনে তুলে ধরতে হয়, এটার সাথে আপামর জনসাধারণকে যুক্ত করা, এটার সাথে অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়টা আমি আসলে শিখেছি বিশ্ব ভ্রমণের মাধ্যমে, যে নিজের দেশের এই জিনিসগুলোকে আসলে তুলে ধরতে হবে। তো এই জায়গাগুলো আসলে কথা বলতে বলতে আমি কোথা থেকে কোথায় চলে গেছি আমি জানি না। আমি চুপ করে আছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমি একটা জীবন্ত মানে উইকিপিডিয়া সামনে বসে আছি, উইকিপিডিয়া ইতিহাস নিয়ে বলছে। মনপুরা তো আমরা ছবিটা হবার পরে মনপুরা সম্পর্কে অনেক জেনেছি, সিনেমাটা, কিন্তু মনপুরাতেই প্রথম পর্তুগিজরা এসে ওরা হচ্ছে ওই জায়গাটাতে গিয়েছে। ওখানে কিন্তু অনেক প্যাগোডা ছিল, অনেক সুন্দর সুন্দর প্যাগোডা ছিল, ওগুলো নদীতে বিলীন হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যখন আমি বরিশাল বিভাগটা ভ্রমণ করি, আমার কাছে মনে হচ্ছিল যে এখানে ঐতিহাসিক কি কি রয়েছে, আসলে অনেক কিছু আছে। তো তখন মনে হচ্ছিল কি যে আচ্ছা হয়তো মানে ওই নদীগুলো শুনতেও ভালো লাগছে যে আমার জন্মস্থান নিয়ে কেউ কথা বলছে, মানে প্রাচ্যের ভ্যানিস বলতো তো কাজী নজরুল ইসলাম, প্রাচ্যের ভ্যানিস। হ্যাঁ, তো আমার তো গিয়ে দেখি মানে বরিশালের ভূখণ্ড তৈরির ইতিহাস 3 লক্ষ বছর আগে। হ্যাঁ, এখানে এবং মানুষ বসবাসের ইতিহাস পাওয়া যায় হচ্ছে 50,000 বছর আগে। তাহলে ওই ভূখণ্ডই আসলে ওখানকার ইতিহাস, এই ভূখণ্ডটাই। তো কথা হচ্ছে যে কোনো একটা হচ্ছে ওয়াল দেখার জন্য হয়তো আমি 400 কিলোমিটার গেছি বাংলাদেশে। হ্যাঁ, তো প্রতিটা জায়গাতে আসলে ঐতিহাসিক নিদর্শন আছে, এগুলো আপনাকে আসলে খুঁজে দেখতে হবে। আমি ওই সচেতনতাটাই তৈরি করার জন্য আমার প্রজেক্টের ট্যাগলাইন হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। চমৎকার, এবং এই সম্পর্কে আমরা আরো শুনবো, কিন্তু একটা ব্রেকের পরে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, কোথাও যাবেন না, কারণ অনেক জমে উঠেছে আমাদের আজকের আড্ডা। আর যারা এখনো যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যান। আর আমাদের কিন্তু আজকে ফোন নাম্বারও আছে, আমাদের জুমও আছে। আমি ফোন নাম্বারটা আরেকবার আপনাদেরকে বলি, যারা জুমে যুক্ত হতে পারেননি তাদের জন্য। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09666791234। তো যারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন আমাদেরকে ফোন করতে পারেন। আর এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম আরও একবার বিরতির পরে নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডা চলছে। যারা আড্ডায় যুক্ত হতে চান, আপনি দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, ছোট্ট একটা শর্ত মেনে আপনাকে আড্ডায় যুক্ত হতে হবে, আর সেটা হচ্ছে আপনাকে হতে হবে একজন নারী। আর আড্ডায় যুক্ত হওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে যুক্ত হতে পারেন, অথবা আমাদেরকে ফোন করতে পারেন 09666791234 এই নাম্বারে। আমি জানি যে জুমে হয়তো অনেকেই যুক্ত হতে পারছেন না, তাই যারা আমাদের সাথে জুমে যুক্ত হতে পারছেন না কিন্তু আড্ডা দিতে চাচ্ছেন, অবশ্যই এই নাম্বারটাতে ফোন দিবেন। ফোন দিলে আমরা আপনাদের সাথে আড্ডা দিতে পারবো। আচ্ছা, আমরা আড্ডায় আবার ফিরে আসি। অনেকক্ষণ ধরে কিন্তু আপুর কাছ থেকে অনেক মজার তথ্য শুনছিলাম। তো এবার আমি একটু আসি রুমা আপুর কাছে। রুমা আপু, আমাদের প্রত্যেকের জীবনেই একটা ছুটির দিন থাকে, একটা বা দুটো, কারো শুক্রবার, কারো শুক্র শনি 2 বা কোনো একটা দিনে আসলে অফ ডে থাকে। যারা হোম মেকার তাদের আসলে অফ ডে বলতে কি আদৌ কিছু আছে? আমার কাছে মনে হয় আমাদের অফ ডেতে আসলে আপনাদের উপরে বার্ডেনটা বেশি, তাই কি? হ্যাঁ, আমাদের কোনো আপডে নাই তো, কারণ আপডে আসলে মনে প্রিপারেশন থাকে যে কালকে তো বৃহস্পতিবার, শুক্রবার শনিবার তো বন্ধ থাকবে, তারপর আবার কি খাবে, ফ্রোজেন করা খাবার রেডি করো, ওইগুলো স্পেশাল খাবার হবে, তাই না? হ্যাঁ, ওই খাবার স্পেশালের জন্য আবার নিজেটা তৈরি করো। ওই সময়টা কি মনে হয় যে না এটাই অসময়, আর পারছি না? হ্যাঁ, এটাই অসময় মনে হয়, কিন্তু আবার বাচ্চাদের দিকে তাকায় তখন মনে হয় না কিছু অসময়, মানে ওরকম একটা ইয়া থাকে, ওরকম আর কি। আসলে মা তো মায়ের ধর্মই আসলে এটা, নিজের যত কষ্ট হোক সন্তানদের জন্য সবকিছুই মানে ঠিক। রীতা আপা, আপনার কাছে একটু আমি জানতে চাই, এখন আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই অনেক কথা বলছি, আমাদের টপিক থেকে একটু দূরে যেই আমরা আসলে আলাপ করছি আজকে। এখন এই টপিকে ফিরে এসে আপনার কাছে জানতে চাই,
যে অসময় তো জীবনে থাকবেই, আপনি বলছিলেন যে সময়টা ভালো সময়টাকে আমরা ফিল করতে পারবো অসময়, কিন্তু যখন একটা মানুষ অসময়ে পড়ে যায় সেখান থেকে উত্তরণের জন্য আপনার কি মনে হয় কি করা উচিত? প্রথম কাজটাই হলো তার সেলফ অ্যানালাইসিস করা, যে কেন সে অসময়ের মধ্যে আসলো। নিশ্চয়ই কোনো কারণে সে অসময়ের মধ্যে পড়েছে। তার যদি অ্যানালাইসিস করে তাহলে সে তার ভুলগুলো বুঝতে পারবে, যে আমি এই সমস্যার পরিপ্রেক্ষিতে আমার আজকে এই অসময়টা এসছে। তো এটা নিয়ে হতাশার কিছু নাই। তখন তাকে ফুল উদ্যমে সেলফ অ্যানালাইসিস করে তার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বার করতে হবে। তো তার উইকনেসটাকে স্ট্রেংথে পরিণত করে তাকে আবার সময় ফিরে আসতে হবে। আর একটা জিনিস মনে রাখতেই হবে যে এই সময় আসলে সময় না, সামনের সময়টা আসলে আরো ভালো হতে পারে। আর ভালো হওয়ার একটা কথা কি, তোমাকে আমি একটা কথা বলি, মানুষের 3টা কাল সময়, হ্যাঁ। একটা হলো অতীত, এটা সবচেয়ে সেফ। অতীত আমি জানি আমার কি হয়েছে কি হচ্ছে। আর বর্তমান আমার চলছে, চলমান, এটা এরপরেই অতীত হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল হলো আমার ভবিষ্যৎ, একদম, যেটা সম্পর্কে আমি জানি না, আই ডোন্ট নো। আমি কাজ করতে পারি আমার ভবিষ্যৎ নিয়ে, যে হ্যাঁ আমার স্বপ্ন দেখবো আমি ভবিষ্যৎকে নিয়ে, আমার আজকে থেকেই বা এখনকার কাজটাই আমার হয়তো ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হচ্ছে। আমি যতটা আমার নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করবো আমি ঠিক ততটাই পাবো। তো এই যে তৈরি করা জিনিসটা, এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়, নলেজ গ্যাদার করতে হয়, লেখাপড়া করতে হয়, শ্রম দিতে হয়, স্কিলড, যে যেটা ভালোবাসে, যে এটা তার একদম পার্সোনাল বিষয় দাঁড়ায়। তো ওইভাবে যদি সে তৈরি না করে তাহলে সে কিন্তু তার ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারবে না। তো বর্তমানের কাজ দিয়ে আমি আমার ভবিষ্যৎ সিকিউর করব। একদমই, মানে আমার বর্তমান খারাপ যাচ্ছে তার মানে এই না যে আমার ভবিষ্যৎও খারাপ যাবে। ওইটা মাথায় রাখতে হবে যে আমার হাতে এখন সময় আছে, আমি চাইলে আমার ভবিষ্যৎকে এই সময়ের ভিতরে চেঞ্জ করতে পারি। কিন্তু আসলে জীবনকে পজিটিভ ভাবে দেখা ছাড়া আসলে কোনো উপায় নেই। ওই যে বললাম যে আমি সবচাইতে সেলফ অ্যানালাইসিস, যে আমি কি পারি। সবার এখানে আমরা 4 জন মানুষ আছি, প্রত্যেকের ক্যাপাসিটি কিন্তু এক না। আমরা 4টা মানুষ 4 রকম আছি এখানে। যেমন আমি একটা পারি, উনি একটা পারে, উনি একটা পারে, তুমি একটা পারো। আমি ওনার কাজ কখনো পারবো না, উনি আমার কাজ পারবে না, আমি ওনার কাজ। এই জন্যই আমার লিমিটেশন এবং আমার স্ট্রেংথ, এটা আমাকেই খুঁজে বের করতে হবে, করে আমাকেই সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এবং প্রত্যেকের চয়েসও আলাদা, সবকিছুই আলাদা, জীবন ধারণ যাপন সবকিছু আলাদা। এই জন্যই আমি একটা জিনিস সবসময় মনে করি, যে এই যে যেমন ওনার ভ্রমণ অনেক সুন্দর, ভালো লাগে শুনতে। তখন হয়তো অনেকের মনে করতে পারে, হ্যাঁ আমার যদি এই জীবন হতো তাহলে মনে হয়, এটা কিন্তু তার জন্য হয়তো ওই লাইফটা ঠিক না, ওনার জন্য ওইটা ঠিক আছে। আবার আমার যে জীবন সেটা আমার জন্য ঠিক আছে, মানে আমার জন্য ফিট। এই জন্য কখনো অন্যের সাথে কম্পেয়ার করতে নাই। আমি এটা কখন অন্যের ভালো জিনিসটা গ্রহণ করো, বাট কম্পেয়ার করতে নাই। কম্পেয়ার করলে না দুঃখ, কষ্ট, হতাশা এগুলো মানুষকে পেয়ে বসে, ডিসস্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি আসে, আর সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সে যে কাজটা করতে পারতো সেই কাজটা তখন আর সে পারে না, কারণ তার মন ছুটে যায় আরেকজনের দিকে। হয়তো তারই আরেক ভাই বা বোন সে ওটা করছে, আহা ওর জীবনটা কত সুন্দর, আমারটা খারাপ, আমারটা ভালো না, আমি জীবনে কিছুই পেলাম না। বিশেষ করে মেয়েদের মধ্যে এই জিনিসটা আমি অনেক বেশি পাই, হতাশা। আমি শুধু দিয়েই গেলাম, পেলাম না। কিন্তু আমার যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা কখনোই স্বীকার করি না। অনেক সময় যে আই এম দ্য বেস্ট। অনেক সময় হয় কি আমাদের হাতের কাছে বা আমাদের সাথেই হয়তো বা আমাদের ওই প্রাপ্তিটুকু ছিল যেটা আমরা আসলে রিয়েলাইজই করি না, এবং সুযোগও কাজে লাগে না। আরেকটা ব্যাপার আছে, সময় অসময়। এই যে এইখানে একটা কথা বলি, যে কোন ডিসিশন, টাইমলি ডিসিশন নেওয়া, এটা যে কত বড় জিনিস জীবনের। তুমি যদি জীবনে একটা ভুল ডিসিশন নাও, তোমার জীবনটাকে পুরো ম্যাসাকার করে দিবে, সময়টা অসময় হয়ে যাবে, একদম পুরো অসময় হয়ে যাবে। আবার তুমি অনেক সময় হয়, আবার তুমি যদি একটা ভালো ডিসিশন নাও, তোমার জীবনটাকে পুরো
সুন্দর করে দিবে। একদম ঠিক। মানে অনেক সময় দেখা যায় কি অপরচুনিটি মনে হয় না আপাত দৃষ্টিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক যেখানে আছি ওটাই তো ভালো ছিল, এরকম হয়। ওই তখনই হয়তো কিছু ওই সময়টাকে হয়তো আমরা অসময় বলি, যেটা আর ওইটা ফিরে আসে না। ফিরে আসে না। আর একটা বড় জিনিস, সময় নদীর স্রোতের মতোই, একদম একবার চলে গেলে Time and ওইটা tide আর waits for none. কোনোদিন ফিরে আসবে না, মানে never. মোস্ট ভ্যালুয়েবল থিংস মানে ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু যেটা আমরা আসলে বুঝি না। আমরা বুঝি না অনেক তো সময়। এলিজা আপু আপনার কাছে আসি আবার একটু, এই যে সময় অসময় নিয়ে আমরা আড্ডা দিচ্ছি, তো আপনার এই ট্রাভেলার লাইফটা আপনাকে অসময় থেকে আপনার জীবনে যদি, অবশ্যই মানুষ যেহেতু আপনি, আপনার জীবনে দুঃখ দুর্দশা থাকে, তো সেখান থেকে মানে উঠিয়ে আনতে বা কষ্ট কমাতে কতটুকু কাজ করেছে? এখন হচ্ছে কি আমার কাছে মনে হয় কি যে একটা মুহূর্তও নষ্ট করা উচিত না, কারণ হচ্ছে কি এটা একদম বাস্তবতা যে আমরা ধীরে ধীরে প্রতিটা মানুষের জীবনের জন্য এটা সত্যি, আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছি। তো আমার কাছে মানে ভ্রমণটা এবং বিশ্বটা এত বড়, এত কিছু জানার আছে, এত কিছু দেখবার আছে, সেই আমার কাছে মনে হয় কি আমার হাতে টাইম অনেক কম। তো ওই জন্য মনে হয় কি প্রতিটা মুহূর্ত আমি কাজে লাগাবো, প্রতিটা মুহূর্ত আমি জানবো নতুন কিছু পড়বো, নতুন কিছু দেখবো। তো ওই কারণে আমার কাছে মনে হয় কি এটা মানে ট্রাভেলটা আমাকে মানে এমনভাবে ইন্সপায়ার করে, মানে জীবনকে পজিটিভভাবে দেখবার জন্য আমার সমস্ত শক্তি আমি সঞ্চয় করি নতুন কিছু দেখবার এবং জানবার জন্য। কাজে না আমি কখনোই মানে হ্যাঁ মন খারাপ হয়, অনেক প্রত্যাশার জায়গা থেকে আমি পাই না, তো মনে হয় যে এটা আমার প্রাপ্তি ছিল আমি পাইনি। আমি তো সংসারও করছি, আমার ছেলে মেয়ে, আমি কিন্তু একান্নবর্তী পরিবারেই থাকি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা একসাথেই থাকি। সেখান থেকে সোলো ট্রাভেল করাটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো তখন মানে এইরকম তো থাকে, কিন্তু ট্রাভেলটা আমাকে সব সময় উজ্জীবিত রাখে। এটা একদম সত্যি কথা, এটা আমার একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি যে ওই যে নতুন কিছু জানবার যে ভেতরে আগ্রহটা, ভেতরে আকুতি, সবচেয়ে আগ্রহর থেকে বিষয় আকুতি, যে নতুনটা দেখবার, নতুনটা জানবার আকুতি, মানে ট্রাভেল ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আসলে মানে আমি, এটা আসলে আপনার জীবনের মতোই একদম আমার আমি কোথাও না গেলে আমি আসলে একটা ভ্রমণের বই পড়ছি, আমি ইতিহাস না দেখলে আসলে ইতিহাসের বই পড়ছি একটা। হ্যাঁ, তো আমি ট্রাভেল করতেই থাকি, আমি মানে আমার মনে হয় ঘুমালেও আমি ট্রাভেল করি। আরো শুনবো, তবে একটা ব্রেক কেন জন্য প্রত্যেকবার আপুর কথার সময় আমি ব্রেক দিচ্ছি, তো ব্রেকটা আমি নিয়েই আসি প্লিজ। দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা জমে উঠেছে, জুমে বন্ধুরা জয়েনও করে ফেলেছে। তাদের সাথে পরিচিত হওয়ার আগে বলতে চাই, যারা এখনও জুমে জয়েন করেননি বা জয়েন করার চেষ্টা করছেন, দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। আর চাইলে আপনি আমাদেরকে ফোন কলের মাধ্যমেও আজকের আড্ডায় বা এখনকার আড্ডায় যুক্ত হতে পারেন। আমাদেরকে ফোন করার জন্য ডায়াল করতে হবে 09667991234। সো যারা জুমে জয়েন করতে পারছেন না, টেলিফোন কলের মাধ্যমে আমাদেরকে জয়েন করে ফেলুন। আর এই মুহূর্তে আমার সাথে জুমে জয়েন করেছেন খুকু আপা, 4 জন। হ্যাঁ, খুকু আপা আছেন, রুমি আপা আছেন, আমাদের গানের পাখি। আমাদের আপা, আপনার নামটা একটু লিখে নেবেন আপা। মরিয়ম আপা, আমার মিতাও আছেন। আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডায়, এই সময়ের মাঝে অসময়ের আড্ডায়। প্রথমে একটু আমি কার সাথে কথা বলবো, একটু খুকু আপার সাথে একটু কথা বলে নিই। প্রথমে খুকু আপাই আছেন, একটু আনমিউট করে নেবেন আপা। আপা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন সবাই? সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনার মনে হয় টেলিভিশনের সাউন্ডটা কি একটু, সবাই যে ভালো আছে আপনি একবার দেখতে পাচ্ছি, এটাই ভালো লাগতেছে। আমারও খুব ভালো লাগছে যে এই সময়ের মাঝে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি। আজকে আপনারা জয়েন করেছেন এই অবস্থাতে, আমাদেরকে অনেক ধন্যবাদ। আপু, সময় কেমন কাটছে আপনার, একটু যদি বলতেন। গত ছুটির সময় তো বাসায় সারাদিন কাজ করতে করতে সময় কাটছে, কারণ হাজবেন্ড বাসায় থাকলে যা হয় আর কি, একটু পর পর এটা দাও, চা দাও, নাস্তা দাও, মানে এখন তো পুরাই কাজের মধ্যে। রুমা আপার সঙ্গী পাওয়া গেছে। হ্যাঁ, গত 2 দিন অফিস খোলা ছিল, তাই অফিসে গিয়ে 3টার মধ্যে চলে আসছি, ভালোই লাগছে। আজকে এই 2 দিন আবার বাসায়, আবার আগামীকাল থেকে আবার ব্যস্ত লাইফ আগের মতোই। এই তো আমাদের লাইফটি আসলে এরকম, কাজের মধ্যেই থাকা লাগে, রেস্ট নাই। 5 দিন ছুটিতে পুরুষ মানুষ ছুটি কাটাইছে, আমরা ছুটি কাটাইনি।
আসলে আমরা চাই যে আমাদের জীবনটা এরকম রেস্টলেসই কাটুক, তাও স্বাভাবিক জীবন আমরা পাই। আমরা এই কয়দিন আসলে বুঝতে পেরেছি যে ওই জীবনটা কতটা আমাদের জীবনে দরকার। তো এবার একটু রুমি আপার কাছে যাই। রুমি আপা আনমিউট করে নেবেন, আমাদের গানের পাখি রুমি আপা। হ্যালো হ্যালো আপা। আপা অনেক ধন্যবাদ আমাদেরকে জয়েন করেছেন এই অবস্থায়। রুমি আপার তো অফিস থাকে, আজকে যেহেতু ছুটি। তো আপার কাছে জানতে চাচ্ছিলাম যে কিভাবে অফিস করছেন, কি করছেন, যদি একটু বলতেন। হ্যাঁ নিশ্চয়ই বলবো। তার আগে আরেকটু বলে নেই, সবাইকে অভিনন্দন। এলিজা আপু, লালসারি আপু, রীতা আপু, রুমা আপা, আমাদের লালসারি রুমা আপা। রুমা আপা, রুমা আপাকে আমার কষ্ট হচ্ছে যে রুমা আপা কি বলে আমাকে, তো মানে রুমা আপার কথাই বেশি আমি ভাবি যে এটা যে কত আনন্দের যে একটা ফ্যামিলির সবকিছু সে নিজে করতে পারছে আর আমরা পারছি না। হ্যাঁ, অনেক কিছুই ফেলে রেখে চলে যাচ্ছি অফিসে, একদম এই আর কি। আচ্ছা এলিজা আপু, তোমার ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ আপু। আপু জানো রাজনগরে গিয়েছি যে লীলা নাগের খোঁজ করছি আর তোমার কথা ভাবছি। তারপর তার স্কুলে একটা প্রোগ্রাম ছিল সিসিমপুরে, তো ওখানে আমি গেলাম। সেই স্কুলটা পরে আমি খুঁজে দেখলাম যে ওটাই লীলা নাগের স্কুল। হ্যাঁ, প্রাইমারিতে উনি ওখানে পড়েছেন। তো আমার ভীষণ মানে নস্টালজিক লাগছিল আর তোমাকে ভাবছিলাম আর মানে খুঁজে বেড়াচ্ছিলাম যতটুকু পারি নিয়ে। তো আমি তো একটু ঘুরি যতটুকু পারি, খুব বেশি ঘুরতে চাই অফিসের পরে যতটুকু পাই, এই আর কি। এই জন্য তোমার সাথে একটু যুক্ত থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব আমার ভালো লাগছে এটা জেনে যে আপনি রাজনগরে গিয়েছেন, লীলানাকে খুঁজেছেন, ওই স্কুলটা দেখেছেন। তো আমার নিজেকে আর কি ভালো লাগছে যে আচ্ছা লীলানাগের যে কাজটা করেছিলাম এটা সার্থক মনে হচ্ছে। একদম একদম। এবং আমি এটা অনেককে জিজ্ঞেস করেছি এবং দেখি হ্যাঁ লীলানাকে তারা অনেকেই চেনে, অনেকেই চেনে। এটা ভালো লাগলো। মনে হচ্ছিল যে হয়তো জানে না, কিন্তু না জানে, জানে, ওখানকার লোক জানে তাকে, মৌলভীবাজারের পুরো মৌলভীবাজারই তাকে চেনে। তো এলিজা আপু, এই যে আপনাদের ভিতরে একটা কথা হয়ে গেল যেটা আমরা কিছুই বুঝতে পারলাম না যে কি বিষয়ে কথা হলো, এটা একটু আমাদের যদি বলতেন। লীলানাগ সম্পর্কে আগে জানতে চাও তোমরা? হ্যাঁ সেটাই আমি বলছি। একটা ডকুমেন্টারি করেছিল এবং এলিজা আপু আমাকে ইনভাইট করেছিল। আমার পরম ভাগ্য, সৌভাগ্য, আমি গিয়েছি ডকুমেন্টারি যেদিন প্রথম লঞ্চ হলো প্রোগ্রামটা আমি দেখেছি এবং আমার জীবনের মধ্যে আরেকটা পালক যুক্ত হলো। এত সুন্দর একটা প্রোগ্রাম ছিল। একটু শুনি আমরা। যেটা হচ্ছে আমি ওটা বলার জন্যই অনেক ধন্যবাদ রুমি আপা, এরকম একটা টপিক আপনি আজকে তুলে নিয়ে এসেছেন। যেটা হচ্ছে লীলাবতী নাগ। লীলাবতী নাগ তার প্রথম মানে তার অল্প পরিচয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, এটা অল্প পরিচয়। আর তার বড় পরিচয়টা হচ্ছে আসলে রাজনৈতিক পরিচয়, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। লীলা নাগের মানে ঢাকাতে উনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, 12টা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, তার 3টা টিকে রয়েছে এর মধ্যে। কলকাতাতেও এইরকম, কলকাতায় কিছুই টিকে নাই, কলকাতাতেও এরকম মানে আমি মানে বিভিন্ন বইপত্রে লেখা 2 বাংলা মিলে সে প্রায় 100টার মতো স্কুল নির্মাণ করেছিলেন। আর তার রাজনৈতিক মানে একজন নারী হিসেবে আর কি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার মানে পুরোধা ব্যক্তিত্ব যাকে বলা হয় সেটা হচ্ছে লীলা নাগ। তার মানে সামাজিক অবদান বলে স্বীকার করা যায় না। এবং এই উপমহাদেশে প্রথম নারী সংগঠন যেটা দীপালি সংগঠন, এটা লীলা নাগ প্রতিষ্ঠিত দীপালি সংগঠন। হ্যাঁ, তারাও ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাজ করেছে। এবং দীপালি সংঘের এখনকার যে ইয়েটা দেখছি আমরা, বাংলাদেশ মহিলা সমিতি, সেটা তারই হচ্ছে মানে বিষয়টা যে দীপালি সংঘ ভেঙে যাওয়ার পর বাংলাদেশ মহিলা পরিষদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ লীলা নাগ এই দেশ থেকে যখন চলে গেছে, পশ্চিম বাংলায় যখন চলে গেছে, তখন যাবার সময় সুফিয়া কামালকে তিনি এই দীপালি সংঘের দায়িত্ব দিয়ে গেছেন। সেটা পরবর্তীতে আসলে এই মহিলা পরিষদ হিসেবে আসলে বাস্তবায়িত হয়, যেটা বড় একটা নারী সংগঠন। আর তারপরেও ওখানে হচ্ছে উনি জয়শ্রী নামের একটা পত্রিকার সম্পাদক ছিলেন। জয়শ্রী পত্রিকাটা এখনো বের হয়, যেটার অফিসটা এখনো রয়ে গেছে কলকাতাতে। ওই পত্রিকাতে রবীন্দ্রনাথ, জওহরলাল নেহেরু, গান্ধী এনারা লিখেছেন, ওই পত্রিকায় লিখতেন। তো ওই সময় সংখ্যাগুলো দেখেছি। তো আমি যে ডকুমেন্টারিটা করেছিলাম নাম হচ্ছে লীলাবতী নাগ দ্য রেবেল।
বাংলাদেশে এবং মানে এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায় লীলা নাগের স্মৃতি বিজড়িত যে স্থানগুলো রয়েছে এটা সবগুলো মিলে 1 ঘন্টা 6 মিনিটের একটা ডকুমেন্টারি, যেটার প্রদর্শনী হয়েছিল, প্রিমিয়ার শো হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে। ওখানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মানে চিফ গেস্ট ছিলেন। সবাই বলছিল, আমি আসলে এটা একটু বলতে চাচ্ছি, সময় নিচ্ছি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা মানে বলতে ইচ্ছা করছে আমার। যেটা হচ্ছে মানে এটার পরবর্তী আরেকটা গল্প রয়েছে। তো উনি সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে ডকুমেন্টারিতে উনি কেন চিফ গেস্ট, ওনার কাজ কি ডকুমেন্টারিতে। আসলে লীলা নাগের যে বাবার বাড়িটা রয়েছে রাজনগর, ওখানে ওই বাড়িটা হচ্ছে দখলকৃত হয়ে আছে দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে। তো ওই বাড়িটা নিয়ে কেস চলছিল। তো এই ডকুমেন্টারিটা যখন মানে দেখানো হয়, লীলা নাগের ছেলে রয়েছেন কলকাতাতে, আমি তার ইন্টারভিউ নিয়েছি, ওখানে আমি গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি দীর্ঘ। তো মানে সমস্ত কথাগুলো যে হয়েছে, লীলা নাগের বাড়িটা নিয়ে কেস চলছিল আর কি। ওটা শুনানি হবে যে বাংলাদেশ গভর্নমেন্ট সেটাকে নিবেন, সেটাকে নিয়ে একটা স্মৃতি বিজড়িত জায়গা বা জাদুঘর হিসেবে রূপান্তরিত করবে। তো লীলা নাগ সরণি রয়েছে কলকাতাতে একটা। তো মানে ওই ডকুমেন্টারিটাতে কিছুটা বক্তব্য ছিল এরকম যে এই ইয়েগুলো সংরক্ষণ করা দরকার। তার প্রতিষ্ঠিত স্কুল কিন্তু শেরেবাংলা নগর বালিকা বিদ্যালয়, পুরনো ঢাকার কামরুন্নেসা, তার প্রতিষ্ঠিত স্কুল নামগুলোও বদলে গেছে। হ্যাঁ, এটা যে লীলা নাগ প্রতিষ্ঠিত এটা কেউই জানে না, তার অল্প পরিচয়টাই জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। তো তারপরে হচ্ছে, তো ওইটা দেখানোর পর উনি আসলে বলেছেন যে যে কেসটা চলছে সেই কেসটার শুনানি উনি ব্যক্তিগতভাবে দেখবেন ডকুমেন্টারি দেখার পর, এবং রাজনগরের একটা সড়ক উনি লীলা নাগের নামে আসলে নামকরণ করবেন। তো এটার রেজাল্টও হয়ে গেছে আর কি। আসলে এটা মানে সরকারের পক্ষেই জিনিসটা এসেছে, ওটা খুব শীঘ্রই দখলমুক্ত হবে। তো লীলা নাগের মানে করার, এই ডকুমেন্টারিটা করার পুরস্কার আসলে এটা, যে আসলে মানে তার বাড়িটা, তার স্মৃতি বিজড়িত বাড়িটা, বাবার বাড়িটা উদ্ধার হচ্ছে, ওখানে তার মান নামের স্কুল রয়েছে। তো আরো ভালো লাগছে যে রুমিয়া পাইটাকে কানেক্ট করতে পারছেন, উনি গেছেন, সেটার জন্য তো অসংখ্য ধন্যবাদ। দেখা হয়েছে অল্পক্ষণের জন্য, কারণ অনেক গেস্ট ছিল, আমি তখন সবার সাথে সময় দিতে পারি। এই যে বাংলার অসময়ে যে নারীরা এগিয়ে এসেছিলেন, তার মধ্যে পথিকৃৎ যদি আমরা বলি তাহলে লীলা নাগকে আমরা বলতে পারি। সেই মানুষটার একটা স্মৃতি আপনি উদ্ধার করতে সাহায্য করেছেন। ডকুমেন্টারিটা করার পেছনে একটা কারণ ছিল, আমি কথা বলে দেখেছিলাম যে লীলা নাগ সম্পর্কে আসলে কেউ জানে না, মানে মানে বলতেও পারে, এবং অনেক শিক্ষিত সমাজ, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেক শিক্ষিত সমাজও লীলা নাগের মানে এত মানে কর্মজীবনে, এত কর্মমুখর জীবন, উনি আমার দৃষ্টিতে উনি আসলে কর্মবীর, এবং মানে মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। লীলা নাগ ঢাকায়, আমি বুদ্ধদেব বসুর বই পড়েছি যেখানে লীলা নাগ ঢাকায় যে বাস চালাতেন নিজে নিজে, উনি পিস্তল চালাতে পারতেন, ওনার নিজস্ব রাইফেল ছিল, উনি ছুরি চালাতে পারতেন, উনি মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই সময়টাতে মানে উনি মেয়েদেরকে ট্রেন করতেন। প্রীতিলতা তার কিন্তু তার ছাত্রী, প্রীতিলতা, হ্যাঁ প্রীতিলতা। তো সেই প্রীতিলতার কথা আমরা অনেকেই জানি, আমরা অধিকাংশই জানি, কিন্তু লীলা নাগের কথা এতটা সমাদৃত না। তো এই আপনার এই কথা শুনতে শুনতে আমার মনে হলো যে যদি আমি আমাদের বাংলার ইতিহাস দেখি, শুরু থেকে একদম আজ অবধি নারীদের এই অসময়ে, জাতিগতভাবে বাংলাদেশীদের অসময়ে নারীদের ভূমিকা কিন্তু ব্যাপক। হ্যাঁ, অনেক অনেক। আমি এই বিষয়ে তো একটু রীতা আপার কাছে একটু যাই, যে আপা আপনি কি বলবেন এই বিষয়ে? অবশ্যই, মানে প্রত্যেকটা যুগে যুগেই আমাদের যে নারী জাগ্রত হয়েছে, তাদের মধ্যে কিন্তু এমনও অনেকের, যেমন প্রীতিলতা হাল চিটাগং ইউনিভার্সিটিতে আমাদের ওখানেই, তো ওনার গল্পটা আমরা জানতাম যেহেতু চিটাগংয়ে। তো এরকম আরো অনেক আছেন যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। কুমিল্লাতেও এরকম কয়েকজন আছেন যাদের কিন্তু ওইভাবে কেউ ঠিকমতো চিনে না, জানে না। সারা দেশ জুড়ে আসলে এমন অনেক নারী আছেন যারা শুধু, যাদেরকে আমরা পেয়েছি, আমরা সামনে পেয়েছি। একটা কথা বলি, আমি আরেকটা ছোট্ট কথা বলি, ওটা তো ব্রিটিশ বিরোধী গেল। এই যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা আমরা পার করলাম, সব আমি দেখেছি, অনেকেই দেখেছে, ওখানেও যে মহিলাদের অবদান ছিল, অনেকের কথাই কেউ জানে না। নিঃশব্দে নীরবে তারা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার নিজের দেখা।
সেটাই আমি বলছিলাম আমি নিজে দেখেছি একজনকে পুরো ছুরি চালিয়ে মেরে ফেলেছে আমাদের রিলেটিভ আমাদের ফ্যামিলিতেই মানে একদম কেটে ফেলেছে। তো এটাই আমি বলছিলাম যে তার কথা কে জানে বলো, কয়জন জানে? একদম। তো এই আমার নারীদেরকে তো আমরা পেয়েছি সামনে, তো ব্যক্তিগত জীবনে আমরা নারীদের সুসময় অসময় আসলে এখন এই বিষয়ে আড্ডা দেওয়ার সময় হয়েছে, কিন্তু একটা ব্রেকের পরে আমি এই আড্ডায় ফেরত আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা জমে উঠেছে, জুমে বন্ধুরা জয়েন করে ফেলেছে। আর আপনি যদি নারী হয়ে থাকেন আর আপনারও যদি অনেক কিছু বলবার থাকে, আড্ডা দিতে ইচ্ছা করে, তাহলে আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যেতে পারবেন। এবং যদি জুমে প্রবলেম হয় বা জুমে সামনে নেই কিন্তু ফোন আছে আপনার হাতে, আপনি আমাদেরকে চাইলে কিন্তু ফোনও করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09667991234। সো জুম বা টেলিফোন যেভাবেই হোক, আপনি কিন্তু চাইলেই আমাদের আড্ডায় যুক্ত হতে পারবেন। আমরা আড্ডা দিয়ে কিন্তু অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম যে কিভাবে নারীরা আমরা এগিয়ে গিয়েছি দেশের। আড্ডার বিরতিতে যাওয়ার আগে আমরা জানছিলাম যে দেশের অসময়ে কিভাবে নারীরা এগিয়ে এসছে, কিভাবে নারীরা দেশকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি রুমা আপনার কাছে জানতে চাই, আমরা নারীরা আমাদের অসময়টা কি চলে গেছে, নাকি এখনো পুরুষদের তুলনায় নারীদের অসময়টা একটু বেশি? আপনার কি মনে হয়? অসময় এখন সমান। এখন সমান, এখন সবই সমান, নারী পুরুষ সবই সমান। আমি যে ঘর কোনোয়া বা আমি যে গৃহিণী, তাতে আমার কোনো ইয়া নাই। আমিও তো করতেছি, আমিও তো আমার সংসার সামলাচ্ছি, আমার বাচ্চা, আমার হাজবেন্ড দেখা যাচ্ছে, আমারও এগুলা করতেছি। তারপরে আমারও অনেক ইচ্ছা করে যেগুলি করতে, তখন দেখা গেছে কি আমি সবগুলো কাজ সেরে আমার ওইটা সময় হয় না। হয়তো আমি আমার ফ্যামিলিতে আমার বোনরা চাকরি করে, আমার বোনের হাজবেন্ডরা চাকরি করে, আমার হাজবেন্ডের বোন সেও চাকরি করে, কর্মজীবী নারী বেশি। হ্যাঁ, কর্মজীবী নারী আছে, আমি করি না। আমিও কিন্তু ডিগ্রি পাস। পরে আপনার কি মনে হয় যে কোনো দিকে মানে কষ্ট হয় কিনা যে আমি পিছিয়ে আছি? কষ্ট আগে এক সময় হতো, কিন্তু এখন মনে হয় না। তাই এখন সবারই কেন মনে হয় না? এখন মনে হয় আপনি তো অনেক কিছু করছেন, কমিউনিকেশন করছেন, ফ্যামিলি ম্যানেজ করছেন, কারণ ইউ আর এ ভেরি গুড ম্যানেজার। আপনি ম্যানেজ করছেন, আপনি রান্না করছেন, মানে সবকিছু। হ্যাঁ, আমি এখন মনে হয় না কেন, আমিও তো করতেই আছি, আমি তো আর বসে আছি না, একদম বসে আছি না। কি যেন আমার বাচ্চারা আছে, ওদের জন্য করতেছি, আমার নিজের জন্য করতেছি। তারপর আমরা যে এরকম বাধা নাই যে তুমি এটা কিছু করতে পারবে না। আমি চাইলে আমি বাইরে আমি কাজ করতে পারি, আমার সেই স্বাধীনতা আছে যে তুমি চাইলে কিছু করতে পারো। তো এখন আর এটার ইন্টারেস্ট যেহেতু আপনি এখানে আসলে আপনি হ্যাপি। তো এই আড্ডা দিতে দিতে আমাদের একজন ফোন করেছেন, আমাদের একজন বন্ধু, তার সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আমি আসসালাম। তন্দ্রা বলছি, তন্দ্রা সরকার। রুমি ভাবি হচ্ছে আমার ভাবি। আচ্ছা 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 রুমা আপা, আপনার ফোন। রুমি আপা, আচ্ছা আচ্ছা, রুমি আপা, আচ্ছা 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 আচ্ছা। যাক, আড্ডা তো জমে উঠেছে আপু। সময় অসময় আজকের মানে টপিক। জি, ভালো লাগছে সেই আড্ডাতে। আর আমাদের তো আসলে সময় অসময় বলে কিছু নেই। দুপুরবেলা হয়তো ছুটির দিনে একটু বিশ্রাম নিচ্ছি, দেখা গেল কলিং বেল টিপে মেহমান চলে এসছে। আমি ওয়ার্কিং মাদার, মেয়েরা অনেক সময় রাত 3টায় বলে যাবো, আমার ক্ষুধা পেয়েছে, এখন আমাকে তুমি চিকেন করে দাও, ভেজে দাও। তো এখন সময় অসময় তো আমাদের আসলে নারীদের থাকে না। ছুটির দিনেও হয়তো দেখা গেল কোনো কর্মের জন্য অফিসে ডাকা হলো যে আপু একটু আসতে হবে, আসেন। তো এই হলো বিষয় আর কি। আড্ডা তো অনেক ভালো জমে উঠেছে। তারপরে রীতা আপুর কথা শুনি, আমি প্রতিদিনই থাকি আপনাদের অনুষ্ঠানে। যাই হোক আর কি, আজকে ওই সাপোর্ট দিচ্ছে না জুমে, তাই আমি পড়ে যোগ দিলাম আর কি। তো সব আপুদের জন্য অনেক শুভকামনা, খুব ভালো লাগছে সবাইকে দেখে।
অনেক ধন্যবাদ তন্দ্রা আপা। এই যে আপনি ফোনে আমাদেরকে আজকে যুক্ত হয়েছেন এই কারণে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু যদি আড্ডা দিতে চাই বা যদি কমিউনিকেশন রাখতে চাই কোনো না কোনো ওয়ে কিন্তু বের হয়েই যায়। আবার আমি একটু আচ্ছা এলিজা আপার কাছে যাওয়ার একটু জুমে যাই। আমার মিতা মরিয়ম আপা আনমিউট করে নেবেন। আপা সময় অসময় কেমন যাচ্ছে, কি করতে ভালো লাগে? অনেক শুভেচ্ছা মিতা, কেমন আছো? লাল টুকটুকি শাড়ি পরে। অনেক ধন্যবাদ। আজকে আমাদের অতিথি একজন লাল শাড়ি পরেছেন। হ্যাঁ আমাদের রুমা আপা। ভালো লাগছে সবাইকে। রীতা আপা আজকে বেশি সেজেছো। রীতা আপু তোমাকে অন্যরকম সুন্দর লাগছে। অন্যদিনের চেয়ে আপা আজকে একটু বেশি সেজেছে আমার কাছে মনে হলো আর কি। এটা খুব ভালো লাগছে আপু। তারপরে ইতিহাস শুনছি ওই আপার অনেক নারীদের গল্প ইতিহাস শুনতেছি, খুব ভালো লাগতেছে। সময় সময় আমার তো খুব ভালো লাগে কবিতা লিখতে, কবিতা পড়তে। একটু সময় সময় কবিতা একটা শোনাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা। কবিতার নাম আসবো আসবো বলে। আমি তোমার কাছে আসবো আসবো বলে সেই কবে থেকে ভাবছিলাম, নিশ্চিত ছিলাম আমি আসবো, এবং স্বপ্নে বিভোর ছিল আমার মন। আমি সিক্ত ছিলাম ভালোবাসায়। আমি আসবো আসবো বলে আমার আশার পদধ্বনি শুনছিলাম তোমার আঙিনায় নিশিদিন সর্বক্ষণ। মেঘের কানে কানে বলেছিলাম আমি আসবো, মেঘেরা এই কথা নিয়ে ছুটে গিয়েছিল তোমার আকাশে। বাতাস এই কথা শুনে দ্রুত চলে গিয়েছিল তোমার শিয়রে। চাঁদকে বলেছিলাম আমার সাথে সাথে থেকো। আমি আসবো আসবো বলে অনেক কথা জমা হয়েছিল আমার হৃদয়ে, শুধু তোমায় বলবো বলে। কত প্রহর গুনছিলাম চঞ্চল হয়ে, কখন তোমায় দেখবো। অশ্রু সজল চোখে আমি কেবল ভাবছিলাম আমি আসবো, সময়ে অসময়। অনেক সুন্দর, অনেক সুন্দর। মরিয়ম আপা চমৎকার হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু স্বপ্না আপার কাছে যাই। স্বপ্না আপা কিছুক্ষণ আগে অ্যান্ড্রয়েড ছিলেন, এখন স্বপ্না আপা হয়ে গেছেন। স্বপ্না আপা আনমিউট করে নেবেন। আপনার কেমন যাচ্ছে? যে অনেকটা দিন আমরা বাসায় ছিলাম, পরিবারের সাথে ছিলাম, এভাবে আসলে থাকা হয় না সাধারণত আমাদের। কেমন গিয়েছে এই সময়টা আপনার? অনেক ধন্যবাদ সবাইকে, আর অতিথিদের আমার অনেক অনেক ভালোবাসা। আর রীতা আপুকে তো এত সুন্দর লাগতেছে, মনে হয় একটা কিশোরী বসে আছে। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জানতে ইচ্ছা করতেছেন তোমার ভিতরের রহস্যটা কি, বলো। আচ্ছা সময় বলে দিও। হারমোনিয়াস পা, এই একটা হারমোনিয়াস পা। আমাদের এই সময় প্রাণ উজ্জ্বল প্রাণ চঞ্চলা কিন্তু আমাদের রীতা আপুকে দেখলে মানে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমার কেন যেন একটা আনন্দিত হই রীতা আপুকে দেখলে। আর আসলে আমি সব সময় থাকার চেষ্টা করি পজিটিভ, আমার কাছে নেগেটিভ বলে কিছু নাই। ওকে, তো এই যে রীতা আপা, আমি আশা করি যে স্বপ্না আপু হচ্ছে রীতা আপুকে দেখে আসলে ইন্সপায়ার হয়ে তার দিনগুলো ভালোই কাটান। অনেক ধন্যবাদ স্বপ্না আপু। এবার একটু স্টুডিওতে আসি। এলিজা আপু আপনার কাছে জানতে চাই, রুমা আপু বললেন যে নারীদের আসলে চ্যালেঞ্জ এখন ছেলে মেয়ে সবারই সমান। তো যদি আমি বলি নারী ট্রাভেলার হিসেবে যদি বলি, কারণ এখন হয়তো বা অনেকটা ট্রাভেলার আমরা পাচ্ছি যারা সোলো ট্রাভেল করছে, আরো অনেকেই আছেন আপনার সাথে। তো আগে তো এটা ছিল না। না, একদমই ছিল না। চেঞ্জটা আপনি কি রকম দেখেন, বা এখন কি কি চেঞ্জেস আপনাকে মানে চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হয়? চ্যালেঞ্জ তো অনেকগুলো আছে। যখন আসলে আমি মনে করেছি যে আমার তো আসলে একদম একটা রাইজিং ক্যারিয়ার ছিল, যে একদম আমার প্রমোশনের সময় আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হব, সেই সময় আমি বলছি আমি চাকরি করব না। তো এটা তো বাসার জন্য খুব শকিংই ছিল। আর কথা ছিল আমার আব্বু আম্মুর ইয়েটা ছিল যে আমার নামের আগে ডক্টর ইয়েটা লাগবে। আর আমাদের টিচিং প্রফেশনে থাকতে গেলে এটা করতে দরকারই ছিল আমার। তো আমি তো আসলে ইউরোপে নেদারল্যান্ডসে পড়তে পড়তে আমি হাফ ডান পড়া ছেড়ে আমি চলে এসেছি যে বাংলাদেশ কমপ্লিট করব, বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট করব, এই কাজটা করব আর নিজের মতো বাঁচবো। এটা তো এটা খুব সহজ ছিল না আমার জন্য। আমার ডোমেস্টিক সাপোর্ট আমার অবশ্যই রয়েছে, কিন্তু সেই সাপোর্টটাও আমাকে অর্জন করতে হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি ওয়ান ফাইন মর্নিং উঠে আপনি বললেন যে আপনি ট্রাভেলার হবেন, কেউ আপনাকে পথটা সুগম করে দিবে, এই রকম না। আর আরেকটা বিষয় ছিল আমার চ্যালেঞ্জ যে বাংলাদেশের মতো জায়গাতে আসলে আমি খুঁজে খুঁজে দেখে বার করা। নারী ট্রাভেলার আরেকটা কথা হচ্ছে ট্রাভেলের স্বাচ্ছন্দ্য পোশাক রয়েছে, এবং আমি কিন্তু বাংলাদেশের এমন কোনো মন্দির মসজিদ গির্জা নেই আমি প্রবেশ করিনি।
আচ্ছা হ্যাঁ, তো ঐতিহাসিক যে জায়গাগুলো, হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে কিন্তু আমাকে কাজ করে আসতে হয়েছে। তবে বাংলাদেশ সম্পর্কে যে কথাটা আসলে সবাই সবসময় বলে, আমি পজিটিভই দেখেছি, আমাকে স্থানীয় লোকজন অনেক সাহায্য করেছে। আমি যে কাজটা করতে গিয়েছি, আমি কাজটা বোঝাতে পেরেছি, ওই জন্য আমি বলি ট্রাভেলার হিসেবে আমি আসলে, আমাকে যারা বাংলাদেশে বসে দেখছেন অথবা প্রবাসে বসে দেখছেন বা বিদেশিদের যে জায়গাটা দেখছে আমাকে, বাংলাদেশ ইজ এ সেফ ল্যান্ড টু ট্রাভেল। কারণ আমি 64 ডিস্ট্রিক্ট, আমার বয়স যখন 40 তখন আমি বাংলাদেশ ট্রাভেল আসলে শুরু করেছি, মানে ফর্মালি যে আমার প্রজেক্টের কাজটা শুরু করেছি। তো আমি আসলে নিরাপদে 64 জেলা ভ্রমণ করেছি। তো এখন হচ্ছে, তো এটা মানে আমি বলবো যে কাজের জন্য আমি আসলে যদি করতে চাই, এটা আসলে সম্ভব এবং বাংলাদেশ ট্রাভেল করাও সম্ভব এই জায়গাটা। আর আপনি বলছিলেন যে কি মানে মানে বা নারীদের যে জায়গা, হ্যাঁ, তো এইটা আমরা শুনবো, তবে একটা ব্রেকের পরে। দর্শক, আরো একটা ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, একদম শেষ বিরতি কিন্তু হয়ে গেছে আমাদের, ঠিক আছে? তো যারা এখনো আমাদের জুমে জয়েন করেননি, জুমে জয়েন করতে পারেন, অথবা আপনার হাতে যদি ফোন থাকে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন 0966679123 আর জুমের আইডি আর লগ ইন মানে প্রসেস কিন্তু দেওয়া আছে আপনার টেলিভিশনের স্ক্রিনে, ঠিক আছে? আমরা আড্ডা দিচ্ছিলাম, আপুকে আমি একটা কথার মাঝখানে রেখে আমি বিরতিতে গিয়েছিলাম, সেখান থেকে আবার আমরা পিক করি। তো আপনি আমাকে বলছিলেন বাংলাদেশের প্রথম নারী পর্যটকের কথা। হ্যাঁ, প্রথম বলা যাবে নাকি জানি না আসলে, মানে প্রথম ওনার 3টা মানে যে ফিচার আছে, 3টা ফিচার দেখে হয়তো বলা যায়। হরিপ্রভা তাকেদা, ঢাকার ব্রাহ্ম সমাজের মেয়ে হরিপ্রভা তাকেদা, 1906 সালে উনি প্রথম বাঙালি নারী যিনি হচ্ছে একজন জাপানিকে বিয়ে করেছিলেন, উইমেন তাকেদা নামে, ওই জন্য ওনার নাম হরিপ্রভা তাকেদা। উনি প্রথম বাঙালি নারী যিনি জাপান ভ্রমণ করেছেন। আচ্ছা, হ্যাঁ, উনি প্রথম বাঙালি নারী যিনি জাপান ভ্রমণ করেছেন এবং জাপান ভ্রমণ নিয়ে একটি বই লিখেছেন, বঙ্গমহিলার জাপান যাত্রা। বাহ, হ্যাঁ, বঙ্গমহিলা সে, এবং এই উনি ওই জাপান যাত্রা বইটা এবং তার ট্রাভেল, এই দুটোই রবীন্দ্রনাথের আগে করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো সব মিলিয়ে আর কি হরিপ্রভা তাকেদা, আসল কথা যে হরিপ্রভা তাকেদার কথা আমরা জানি না, তো আমি হরিপ্রভা তাকেদাকে নিয়েও ছোট্ট একটা ডকুমেন্টারি করেছি আর কি 2021 সালে করেছি। তো ওটা হচ্ছে হরিপ্রভা তাকেদা অ্যান্ড আনসাং ট্রাভেলার অফ বেঙ্গল। মানে উনি জাপান প্রথম ভ্রমণ করেছেন, কিন্তু ভ্রমণকারী হিসেবে ওনাকেই প্রথম বলা যাবে এরকম রিসার্চ হচ্ছে, হয়নি এখনো। তারপরেও যে এই 3টি বিষয় তখন আসলে জাপান সম্পর্কে মানুষ জানতো না। রবীন্দ্রনাথের জাপান সফরটাই কিন্তু অনেক বড় করে দেখানো হয়। জাপান সম্পর্কে অন্যান্য দেশেরও সেরকম কোনো আগ্রহ ছিল না তখন, জাপান তখন অনেক অনগ্রসর। তো আমি জাপানে গিয়েছি 2015 সালে। তো হরিপ্রভার বর্ণনাগুলো আমার কাছে অবাক লেগেছে কি, একজন নারী লেখিকা, রানী ভ্রমণ লেখিকা, তো উনি কিন্তু মানে ডায়েরির মতো করে 3 নভেম্বর 1912 সালে হ্যাঁ উনি যাত্রা করেছেন, এবং ভ্রমণটা তার জাহাজের বর্ণনা, 10x10 রুম, এখান থেকে জাহাজ রেঙ্গুন গেল, রেঙ্গুন পর্যন্ত জাহাজগুলো ওনার পছন্দ হয়নি, রেঙ্গুনের পরে ওখানকার ওই জায়গাতে যে গেছেন ওনাকে, যে তার শ্বশুর শাশুড়ি কেমন ছিল, তাদের খাওয়া দাওয়া কেমন ছিল, নাগোয়া স্টেশনের বর্ণনা দিয়েছেন। আমি নাগোয়াতে গেছি, নিগাতা থেকে নাগোয়া পর্যন্ত আমি গেছি, তো নাগোয়া স্টেশনের বর্ণনা দিয়েছেন। জাপানে তখন অনেক কাদা ছিল, ওনারা একটা কাঠের স্যান্ডেল পরেছিল, তো এই ইয়েগুলো খুব সামনে একদম মনে হচ্ছে কি যে ওনার সাথে সাথে আমিও যাচ্ছি। সেই সময়টাতে মানে 1912 সালের একটা বই, আর আপনি গিয়েছেন 2015-তে, তারপর আপনি মিল খুঁজে পেয়েছেন। তবে আমি মাঝখান থেকে একটু ইন্টারাপ্ট করে আপনাকে একটা কথা বলতে চাই যে মানুষ, আমার কাছে যেটা মনে হয় পাঠক হিসেবে, যে আপনি কবিতা লিখতে পারেন, আপনি গল্প লিখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন বোধহয় ভ্রমণ কাহিনী লেখা। কারণ হচ্ছে আপনি বর্ণনা দেবেন, আপনি পাঠককে আপনার লেখায় আকৃষ্ট করবেন, দুটার যে মেল বন্ধনটা ঘটানো, এটা কিন্তু খুব টাফ। আরেকটা বিষয়, আজকের ভ্রমণ কাহিনী আজ থেকে 50 বছর বা 10 বছর ইতিহাস, একদম একটা ভ্রমণ কাহিনী আসলে একটা ইতিহাসের বই। কারণ তখনকার জাপান আমি দেখেছি হরিপ্রভার বই পড়ে, তার মানে একটা ভ্রমণ কাহিনী কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রাভেলার, একজন ভ্রমণকারী, একজন ভ্রমণ লেখক একটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভ্রমণ কালকের ইতিহাস। একদম। তো এই কথার ফাঁকে আমি চলে যাই আমার জুমের বন্ধুদের কাছে। আমি যাচ্ছি হাসিনা আপার কাছে, আমাদের রেগুলার যিনি থাকবেন সবসময় আমাদের জুমে। হাসিনা আপা,
কি করছেন এই মুহূর্তে একটু যদি বলতেন, আপনার সময়টা কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ। আসলে তো হচ্ছে সবকিছু আপডেট না, সেজন্য জানতে পারি না। আমি ঝুমে বসেই অবাক যে আমার খুব প্রিয় একজন শ্রদ্ধার একজন মানুষ এলিজাবেথ এলাই আপু আছে, খুব ভালো লাগতেছে। আর হচ্ছে অনেক, কারণ আপুর সাথে হচ্ছে একটা কাজের সূত্রে আমার বেশ খানিকটা সময় ছিলাম, একটা ডকুমেন্টস তৈরি হয়েছিল, আপু করছিল, ওইটাতে দাওয়াত পাইছিলাম। ওই ডকুমেন্টসটা দারুণ একটা ইতিহাস ভিত্তিক কাজ ছিল, হয়তো সময় নাই, তা না হলে আপুর কাছে অনুরোধ থাকতো যে এই লেডিস ক্লাব ওই একটু উপস্থাপন করে যাক ওই ডকুমেন্টসটা নিয়ে। জেনেট বেন টেসেল, আমরা পরে অন্য এক সময় হয়তো বা এটা করে নিব। হ্যাঁ, অনেক ধন্যবাদ হাসিনা আপা। আরেকটা আপু আছে গৃহিণী, আমি বলবো ওরা অলরাউন্ডার যারা গৃহিণী। অনেক ধন্যবাদ হাসিনা আপা। আমি একটু নাহিদা আপার কাছে যাই। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় খুব স্বল্প। নাহিদা আপার কাছে যাচ্ছি। আপা আপনি আনমিউট করে নেবেন। কি ঘুরে কেন গেলেন আপা? আনমিউট করে নেন। ওকে আপা কেমন আছেন? এই সময়টাকে একটু হাসি মজার মধ্যে পার করার ট্রাই করছি আর কি আমি। হ্যাঁ, কি করা হয়েছে এই কয়দিন, ছোট্ট করে একটু বলবেন, কেমন গেল এই কয়টা দিন? আসলে এই সময়টা আসলে আমার জন্য খুবই খারাপ ছিল, কারণ গত 18 তারিখ আমার শ্বশুর মারা গেছেন। আমার আসলে সময়টা একদম ভালো যায়নি এবার। তো আছি মোটামুটি, মনটা খুবই খারাপ যেহেতু আমার শ্বশুর মারা গেছেন। তো তারপর বসলাম আজকে, ভালোই লাগছে। অনেক ধন্যবাদ আপা, মনটা খুবই ভালো যাচ্ছে না। অনেক ধন্যবাদ। আঙ্কেলের বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করছি। এবার চলে যাচ্ছি ওবায়দা আপার কাছে। ওবায়দা আপা আনমিউট করে নেবেন। অনেকদিন পর আপনাকে পেলাম। আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আপনার সুসময় বলে কোনটা মনে হয়, যে এই সময়টা আমার, কখন মনে হয়? ছোট করে বলবেন আপা। আপা শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ডটা ডিস্টার্ব হয়ে গেল কেন জানি। না, আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? জি জি আপা, আপনি বলেন। জি শোনা যাচ্ছে, ছোট্ট করে বলবেন। আমি তো প্রশ্নটা শুনতে পেলাম না আপু। আচ্ছা, আপনার সময় কেমন যাচ্ছে সেটা বলেন আমাকে। আসসালামু আলাইকুম রীতা আপা। আসসালামু আলাইকুম। ওই পর্যটক আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছিল, যে অনেক মনে হচ্ছে শুনতেই থাকি, এত মজার মজার ঘটনা সব জীবনের, যে পর্যটকের, সেই জন্য ওগুলা খুব। রীতা আপাকে দেখে তো সবসময় ভালো লাগে। আর সময় অসময়ের কথা যেটা বলবো, সময় অসময় মানে সময়টা অসময়টাকে সময় বানিয়ে নিয়েছে, এটাই হলো মেনু কথা। অনেক ধন্যবাদ ওবায়দা আপা। এবার একটু আমি সাথে যোগাযোগ, হ্যাঁ একটু নার্গিস আপার কাছে যাই। যোগাযোগ করা যায়নি মেসেঞ্জার, বাসা থেকে গাছপালা মানুষজন এগুলির সাথে আর কি সময়টা। অনেক ধন্যবাদ আপা। আমি নার্গিস আপার কাছে যাচ্ছি একটু। নার্গিস আপা আনমিউট করে নেবেন। একদম ছোট করে বলেন যে আপনি কি করছেন এই মুহূর্তে, কিভাবে সময় কেটেছে, ছোট করে এক লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সময়টা খুবই ভালো গেছে, একটু টেনশন ছিলাম, তবে হাজবেন্ড সব, তারপরে বাচ্চা, ওদের সবাইকে কাছে পাইছি। করোনার সময় যেমন আমরা সবাই একত্রে অনেক টাইম স্পেন্ড করতাম, ঠিক তেমনি এবার হচ্ছে নেট একদম ছিল না, যার ফলে ওই টাইমটা একদম নিজেদের কাছে পাওয়া, একদম নিজেদেরকে কাছে পেয়েছেন, শুধু ফ্যামিলি টাইম যেটাকে বলে। অনেক ধন্যবাদ। আজকে যারা জুমে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই অবস্থায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যিনি ফোন করেছেন তাকে অনেক ধন্যবাদ। আর আপনারা তিনজন চমৎকার একটি আড্ডা আমাকে আজকে উপহার দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। আগামী আড্ডায় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।